গোটা বিশ্ব অর্থনীতি এখন সংকুচিত অর্থনীতি। সেজন্য আমরা চেয়েছি এই এডিবির সাইজ সাথে সাথে বাজেটের সাইজও খুব ব্যাপক আকারে বৃদ্ধি না করে একটা স্মার্ট বাজেট করা। যে ঋণ আমি নিচ্ছি সেটা যদি অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হয় তাহলে ওই নির্ভরশীলতা সহনীয় হবে। আসছে 2,65,000 কোটি টাকার এডিপি। অর্থ সংকটে এবার আকার বাড়ছে মাত্র 2,000 কোটি টাকা। বরাদ্দ কমছে পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি এবং স্থানীয় সরকার খাতের। গুরুত্ব পাচ্ছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু। এখন সকালে এই নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সাথে আছি আমি জানসিন জুথিকা। ডলারের কোনো সংকট নেই। আপনি $5,00,000 পান, আধা ঘন্টা টাইম দেন আর $5,00,000 আপনারা মিলিয়ে দেওয়া হবে। ডলার অ্যাভেলেবেল আছে। ব্যাংক যদি সঠিকভাবে ডলার দেয় তাহলে তো কোনো সমস্যাই থাকে না। এলসি যদি করতে না পারে বাংলাদেশের এই স্পিনিং মিল কোথায় যাবে? ডলারের রেটের যে ভিন্নতা, এই ভিন্নতাটাও এই বিগত 1-1.5 বছর যাবৎ বাংলাদেশের ব্যবসায়ীদেরকে চরমভাবে ভোগান্তির মধ্যে নিয়ে গেছে। কয়েকটা ব্যাংককে কিন্তু আইডেন্টিফাই করা হলো যে তারা আসলে কৃত্রিমভাবে তারা স্টক করে রাখছে, কিন্তু তাদের খুব বেশি শাস্তি হলো না। রেমিটেন্স কর্মী তাদের জন্য যদি নতুন নতুন ইনসেন্টিভ প্যাকেজ দিতে পারি তাহলে দেশের ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীল করা কঠিন হবে না। দেশের খোলা বাজারে ডলার সংকট নেই। বাড়তি অর্থ দিলেই মিলছে বিদেশি এই মুদ্রা। তারপরও সংকট কোথায়? এখন সকালে এ নিয়ে জানাবো বিস্তারিত। শুরুতেই উন্নয়ন বাজেটের খবর। আগামী অর্থ বছরের উন্নয়ন বাজেটে বাড়ছে বিদেশি ঋণ নির্ভরতা। অর্থনীতিবিদরা সাবধানে পা ফেলার পরামর্শ দিলেও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ নেবে সরকার। এদিকে প্রস্তাবিত উন্নয়ন বাজেটে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকারের খাতের বরাদ্দ কমছে। গুরুত্ব দেয়া হচ্ছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতকে। সব মিলিয়ে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। তবে খাত ভিত্তিক বিবেচনায় এবারও শীর্ষেই থাকছে পরিবহন ও যোগাযোগ। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। উত্তরা থেকে মতিঝিল এমআরটি লাইন 6 চলমান অর্থবছরে সম্পন্ন হওয়া একটি মেগা প্রকল্পের সুফল ভোগ করছেন এখন রাজধানীবাসী। নগরবাসীকে যানজট থেকে আরও স্বস্তি দিতে এবার ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন 1 প্রকল্পের আওতায় পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্য দিয়ে পাতাল রেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বিমানবন্দর থেকে রামপুরা হয়ে এটি চলে যাবে কমলাপুর পর্যন্ত, আর উড়াল অংশটি যাবে পূর্বাচলের দিকে। আগামী অর্থ বছরে প্রস্তাবিত মেগা প্রকল্পের তালিকায় এটি রয়েছে প্রথম দিকে। এছাড়াও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ 5টি মেগা প্রকল্প পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচির 13% বেশি বরাদ্দ পাচ্ছে। সব মিলিয়ে উন্নয়ন বাজেটের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যা চলমান অর্থবছরের অনুমোদিত এডিপির তুলনায় মাত্র 2,000 কোটি টাকা বেশি। এই প্রথমবারের মতো আগের অর্থবছরের তুলনায় সবচেয়ে কম বৃদ্ধি নিয়ে উন্নয়ন কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবতার নিরিখেই এডিপির আকার চূড়ান্ত করছে সরকার। গোটা বিশ্ব অর্থনীতি এখন একটা সংকুচিত অর্থনীতি, কিছুটা সংকোচনমূলক চিন্তাভাবনা আমাদেরও আছে। সেজন্য আমরা চেয়েছি যে আমাদের এই এডিবির সাইজ সাথে সাথে বাজেটের সাইজও খুব ব্যাপক আকারে বৃদ্ধি না করে একটা স্মার্ট বাজেট করা, এবং সেই কারণে স্মার্ট এডিবি করবার আমরা চেষ্টা করেছি। উন্নয়ন বাজেট তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোন খাত কত টাকা বরাদ্দ পাচ্ছে এবার সেই হিসেবটা দেখে নেওয়া যাক। এবারও সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। টাকার অঙ্কে যা 70,687 কোটি 76 লাখ টাকা, তবে তা চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 5,000 কোটি টাকা কম। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতেই, তবে এ খাতেও চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 4,000 কোটি টাকা বরাদ্দ কমে যাচ্ছে। এছাড়াও বরাদ্দ কমছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, জনশৃঙ্খলা ও সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতে। বরাদ্দ কমে যাচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও। আগামী অর্থ বছরের উন্নয়ন বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু খাতে। এই খাতগুলোকে প্রাধান্য দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়ার নির্দেশনা থাকবে বৃহস্পতিবারের এনইসি সভায়। শিক্ষা, স্বাস্থ্য যে খাতগুলোতে আমাদের
ব্যয় করবার, এডিবি বাস্তবায়ন করবার আমরা অতীতেও চেষ্টা করেছি। সেই সব খাতেই গুরুত্ব দিয়েই এডিবি আমরা প্রস্তাব করছি। প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2024-25 বিশ্লেষণ করে দেখা যায় এবারের উন্নয়ন বাজেটে বাড়ছে বৈদেশিক ঋণ নির্ভরতা। চলমান অর্থ বছরের উন্নয়ন প্রকল্পগুলোতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ছিল 94,000 কোটি টাকা। প্রস্তাবিত এডিবিতে 6,000 কোটি টাকা বাড়িয়ে ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে হোঁচট খাবে দেশের সামগ্রিক অর্থনীতি। যদি ঋণ নিয়ে যে প্রকল্পগুলি করা হচ্ছে ওগুলো চালু না হয়, তাহলে ঋণ নির্ভরশীলতা একটা দুর্দশা সৃষ্টি করবে। যদি যে ঋণ আমি নিচ্ছি সেটা যদি অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হয় ওই ঋণ পরিশোধ করার আগে, তাহলে ওই নির্ভরশীলতা সহনীয় হবে। যদিও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, স্বল্প মেয়াদে কিংবা উচ্চ সুদে কোনো ঋণ নিচ্ছে না সরকার, তাই দুশ্চিন্তার কিছুই নেই। চড়া সুদে আমরা খুব শর্ট টার্ম আমরা কোনো লোন নেবারও চেষ্টা করছি না, গ্রান্ট নিচ্ছি না, আমরা লোন আকারে নিচ্ছি। তো এটা আমাদের বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য, কর্মসংস্থান বৃদ্ধি করবার জন্য। বৃহস্পতিবার রাজধানীর শেরি বাংলা নগর এনসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। ওই সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে 2,65,000 কোটি টাকার এই প্রস্তাবিত উন্নয়ন বাজেট। বিলায়েত হুসাইন, এখন, ঢাকা। খোলা বাজারে অভাব নেই আর এলসি খুলতে ডলার নেই। সংকটের ডলার কার পকেটে? এটাই এখন বড় প্রশ্ন। ডলার সংকটে ক্ষতিগ্রস্ত হবে আমদানি, দাবি ব্যবসায়ীদের। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছে, ডলার সংকটে আরও বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম। বিস্তারিত লিখন শেখের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। ডলারের কোনো সংকট নাই। ঢাকা শহরে বহুত ঘরে লক্ষ লক্ষ ডলার রয়েছে। কোথায় ডলার সংকট, কে বলেছে? এমন প্রশ্ন 30 বছর মানি এক্সচেঞ্জের সাথে জড়িত এই ব্যবসায়ীর। আপনি 5 লাখ ডলার পান, আধা ঘন্টা টাইম দেন আর 5 লাখ ডলার আপনার মিলিয়ে দেওয়া হবে। খোলা বাজারে হাত বাড়লেই মিলছে ডলার, তবে সেজন্য পরিশোধ করতে হবে অতিরিক্ত অর্থ। ডলার অ্যাভেলেবেল আছে, ব্যাংক যদি সঠিকভাবে ডলার দেয় তাহলে তো কোনো সমস্যাই থাকে না, ব্যাংক তো ডলার দেয় না। খোলা বাজারে এত ডলার আসে কিভাবে সে মন্ত্র জানে এখানকার সব ব্যবসায়ীরা। কিভাবে এলসির ডলার পাওয়া যাবে সে পথও দেখিয়ে দিলেন। ডলার তো ডেলি কোটি কোটি ডলারের কাজ হচ্ছে ওগুলো ব্যাংকে। ম্যানেজারে যে কবেন আমার 2 লাখ ডলারের এলসি দেন, ভাই ঠিক আছে দিচ্ছি। কত দাম? 17 টাকা করে দাম। আমার দিতে হবে 25 টাকারই। 8 দুগুণী 16 লাখ টাকা আমার এখানে থন আপনার এলসি হয়ে যাচ্ছে। না হবে না। ডলার সংকটের প্রভাব ইতিমধ্যেই ভাবিয়ে তুলছে পোশাক ব্যবসায়ীদের। খোদ ব্যবসায়ী নেতারাও পারছে না এলসি খুলতে। কেন কটন এলসি করছে না? তাদের কাছে ডলার নেই। তো এখন কটনের এলসি যদি ব্যাংক না করে, আমি যদি কটন ইম্পোর্ট করতে না পারি, তাহলে আমি সুতা বানাবো কি করে? তো আমি তখন ব্যাংকের প্রস্তাব দিলাম যে তাহলে এক কাজ করেন, আমার যে গার্মেন্টস এক্সপোর্ট, সেই এক্সপোর্ট থেকে আমার গার্মেন্টস থেকে আমি একটা 20 মিলিয়ন ডলারের এলসি, ব্যাক টু ব্যাক এলসি দিই সুতার জন্য। সেই সুতার বিপরীতে তারা 10 মিলিয়ন ডলারের একটা কটনের এলসি করবে। তখন প্রশ্ন হলো যে এখন কটনের এলসি করলে তো পেমেন্টটা দিতে হবে অ্যাট সাইট, তাহলে এখন পেমেন্ট দিবে কোত্থেকে? তখন আমি বললাম যে আপনি ইডিএফ থেকে করেন। তো ওনার উত্তর হলো যে ইডিএফ তো টাকা পাওয়া যায় না, এখন বাংলাদেশ ব্যাংক তো ইডিএফের টাকা দেয় না। সংকট আরও বাড়লে পোশাক খাত কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? এলসি যদি করতে না পারে তাহলে কোথায়, মানে বাংলাদেশের এই স্পিনিং মিল কোথায় যাবে? আমরা কোথায় যাব সুদের জন্য? সংকটটা খুব অনেক গভীরে সংকটটা দেখছি। ডলারের রেটের যে ভিন্নতা, এই ভিন্নতাটাও এই বিগত 1-1.5 বছর যাবৎ বাংলাদেশের ব্যবসায়ীদেরকে চরমভাবে ভোগান্তির মধ্যে নিয়ে গেছে। এই সমস্যার সমাধানের পথ কি? অর্থনৈতিক বিশ্লেষকরা বলছে রুখতে হবে কারসাজি। এই মুহূর্তে যে সমস্যা, সেই সমস্যার তাৎক্ষণিক প্রভাব পড়ছে ব্যবসায়ীদের উপরে, কিন্তু কাল বা পরশু এর প্রভাবটা কিন্তু গিয়ে পড়বে আমাদের যে সাধারণ মানুষ তাদের উপরে। যখন ডলার সংকট হয়েছে তখন কয়েকটা ব্যাংককে কিন্তু আইডেন্টিফাই করা হলো যে তারা আসলে কৃত্রিমভাবে তারা স্টক করে রাখছে, কিন্তু তাদের খুব বেশি শাস্তি হলো না। 1 বছর পরে কিন্তু ওই ডিপার্টমেন্টের যারা হেড তাদেরকে আবার পুনর্বহাল করা হলো। তো এটার দায় নিতে হবে আসলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংককে শক্ত হতে হবে, এটা একটা। আর একটা হচ্ছে যে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ অজানা কারণে খুঁজে পাচ্ছে না সংকট সমাধানের পথ। উপায় কি?
বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, এই স্ট্যাবিলিটি ফিরে আসবে যদি আমাদের আরও বেশি করে ডলার আনতে পারি। যেখান থেকেই পারি আমরা আরও বেশি করে যদি আনতে পারি। বাংলাদেশ ব্যাংক এর মধ্যে RFCD অ্যাকাউন্টে ডলার রাখলে পরে রেট অফ ইন্টারেস্ট দেবার চিন্তা করছে, এবং এইভাবে যদি বাইরের থেকে ডলার আসতে থাকে তাহলে কিন্তু রিজার্ভও বাড়বে, আমাদের রেমিটেন্স বাড়বে, এবং আমাদের যারা রেমিটেন্স কর্মী তাদের জন্য যদি এরকম নতুন নতুন ইনসেন্টিভ প্যাকেজ দিতে পারি তাহলে দেশের ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীল করা কঠিন হবে না। একদিনে ডলারের দাম বেড়েছে 7 টাকা। তার উপরে ডলার সংকট দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও লাগাম ছাড়া করতে পারে বলে মত খাত সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে নিজ বাড়িতে নৈশভোজ শেষে একথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক খাতে কাজ করতে আগ্রহী। এর মধ্যে রয়েছে জ্বালানি খাতে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারতকে সাথে নিয়ে আঞ্চলিক কানেক্টিভিটি গড়ে তোলা। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধুর এক খুনিকে ফেরত আনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, আরও নিবিড়ভাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় দেশটি। সেই লক্ষ্যেই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরো ভালো হয়। যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। ILOর সাথে যে আমাদের লেবার রাইটসটা, লেবার নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়েও তারা বলেছে। আমাদের যে শ্রমনীতি আর শ্রম আইনটা যেটা করার, এটার সাথে তারা বলেছে ILOর সাথে আমরা কিন্তু একদম একমত। বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরো নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে এবং করতে চায়, এই বিষয়টি, এই মনোভাবটাই তারা প্রকাশ করেছে। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত খামারিরা। তবে গোখাদ্য, ওষুধ সহ বিদ্যুতের বাড়তি দামে খরচ বেড়েছে তাদের। বলছেন, গেল বছরের তুলনায় প্রতিটি গরু লালন পালনে খরচ বেড়েছে 15 থেকে 20 হাজার টাকা। এ অবস্থায় বাজারে আমদানি করা কিংবা চোরাই পথে গরু ঢুকলে লোকসানে পড়বেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ভারতীয় গরু বাজারে প্রবেশের কোনো শঙ্কা নেই। তালহা জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত। ঈদুল আজহা যতই এগিয়ে আসছে, কুরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ততা বেড়েছে চাঁদপুরের খামারদের। নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া সহ নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। তবে গোখাদ্যের বাড়তি দামে খরচ সামাল দিতে হিমশিম অবস্থা খামারিদের। সদর উপজেলার গাছতলা এলাকার গরু খামারি লিটন পাঠান 2 বছর অল্প পরিসরে গরু পালন করে লাভবান হন। তাই এবার 20টি গরু নিয়ে গড়ে তুলেছেন খামার। হাটে ভারতীয় গরু না আসলে কিছুটা লাভ সম্ভব বলে আশাবাদী তিনি। বিভিন্ন দ্রব্যমূল্যের দাম অত্যন্ত বাড়তি, যার কারণে খরচ অত্যন্ত বেড়ে গেছে। এক এক গরু হইতে প্রায় এবার 15 হইতে 20 হাজার টাকা খরচ হবে। সকাল থেকে রাত অবধি কুরবানির পশুর যত্ন নিচ্ছেন খামারের শ্রমিকরা। অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে পশুকে একাধিকবার করানো হয় গোসল। কুরবানির বাজারের জন্য গরু যেন স্পেশালভাবে রেডি হয়, এই জন্য আর কি যত্ন করি ঠিকভাবে। কারেন্ট গেলে যে স্যালো মেশিন আছে, স্যালো মেশিন দিয়ে গোসল করাই দেয়, এরপরে খাওয়ান টাউন দেয়, পয় পরিষ্কার রাখি। খামারিরা বলছেন, অনিয়ন্ত্রিত গোখাদ্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরি বাড়ায় কষ্টসাধ্য হয়ে পড়েছে খামার চালু রাখা। একটি গরু পালনে গেল বছরের তুলনায় এবার খরচ বেড়েছে 15 থেকে 20 হাজার টাকা। গরুর খামার টিকিয়ে রাখতে গোখাদ্যের দাম নিয়ন্ত্রণে আহ্বান তাদের। অন্যান্য বারের তুলনায় এবার একটু গরুর সংখ্যাও কমিয়ে দিছি, কারণ আমাদের গোখাদ্যের দাম যে পরিমাণ বাড়ছে, প্লাস গরুর দাম বাড়ছে, প্লাস হলো সব ধরনের খরচই আমাদের মোটামুটি বৃদ্ধি পাইছে। খেসারি, খোল এগুলো আমরা নিজেরা ভাঙ্গাই মেলে নিয়ে আইসা, তারপরে এখানে খরচ আছে, আপলোডের খরচ আছে, সবকিছু করে আমরা এখানে দেখা গেছে যে এক একটা গরুর পিছনে 20-22 হাজার টাকা বেশি অতিরিক্ত যাইতেছে। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে, চাঁদপুরের চাহিদার তুলনায় ঘাটতি প্রায় 14,000 কুরবানির পশু।
চাহিদা পূরণে উত্তরাঞ্চলের জেলা থেকে গরু আনা হলেও ভারত থেকে গরু আসার সুযোগ নেই। ডিলারশিপের মাধ্যমে কিছু সাবসিডি মূল্যে দানাদার খাদ্য দেওয়া যায় কি না, বিদ্যুতের টানটা কৃষিভিত্তিক দেওয়া যায় কি না, এই ধরনের কিছু প্রপোজাল যদি সরকার থেকে আমাদের মিটিগেট করে খামারিরা আরও উদ্বুদ্ধ হবে, খামারের তারা গরু পালনে আরও উদ্বুদ্ধ বলে আমি আশা করি। ঈদুল আজহা ঘিরে চলতি বছর জেলায় প্রায় ৭৩,৫০০ গবাদি পশুর চাহিদা থাকলেও বর্তমানে রয়েছে প্রায় ৫৯,০০০ পশু। এর মধ্যে গরু রয়েছে প্রায় ৩৪,০০০। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর। প্রশাসনিক ক্যালেন্ডার মেনে রাজশাহীতে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর বানেশ্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পর্যায়ক্রমে কি জাতের আম নামানো হবে এবং বাজারে কত টাকা কেজি দরে বিক্রি হতে পারে এসব আম, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আজকে আসলে প্রশাসনিক ক্যালেন্ডার মেনেই প্রথমে আটিগুটি জাতের আম নামানো শুরু করেছে বাগানিরা, এবং আজকে সকাল থেকে আমরা এই পুঠিয়ার বানেশ্বর এলাকায় দেখছিলাম যে প্রত্যেকটি বাগানে আসলে গুটি জাতের যে সমস্ত আমগুলো সেগুলো খানিকটা হলুদা হয়েছে এবং সেগুলো এখনই তারা নামাচ্ছেন। প্রশাসনিক ক্যালেন্ডার যেমন নির্ধারিত এই আম নামানোর ক্ষেত্রে একই সাথে কিন্তু যারা বাগানি আছেন তারা বলছেন যে একটি উপযুক্ত সময় আসলে হয়ে গেছে, কেননা এই আম নামানোর পরে কিন্তু তারা এখান থেকে বাজারজাত করবেন। তবে আমের বাজারের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু যেটি লক্ষ্য করা গেছে যে গেল বছরের থেকে কিন্তু খানিকটা দাম বাড়তে পারে। গেল বছর যেমন আমরা এই যে আমটি নামানো হচ্ছে বৈশাখী এবং গুটি জাতের আম, এই দুটো আম কিন্তু ১২০০ টাকা মন পর্যন্ত উঠেছিল। তবে এবারে যেহেতু আমের পরিমাণ খানিকটা বাগানে কম, সে কারণে বাজারেও এই আমের একটু ঘাটতি থাকবে এবং শুরুর দিকে খানিকটা চাহিদা থাকবে এবং বাইরের ব্যাপারীরাও এই বানেশ্বর যেহেতু সবচেয়ে বড় আমের হাট, সেখানে আসতে শুরু করেছেন ইতোমধ্যে আড়তগুলোনে। সেই জায়গা থেকে একটা ভালো দামের প্রত্যাশা আসলে চাষিরা এবং বাগানিরা করছেন। সেক্ষেত্রে গেলবারে যদি ১২০০ টাকা মন হয়ে থাকে, এবারে ১৫০০ থেকে ১৮০০ টাকা মন দরে বিক্রি করবেন বলে প্রত্যাশা করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখন থেকে ৪ মাস পর্যন্ত কিন্তু আগামী ৪ মাসে প্রায় বিভিন্ন জাতের জনপ্রিয় যে আমগুলো রয়েছে ৫ থেকে ১০ দিনের ব্যবধানে প্রায় ১০ ধাপে কিন্তু আসলে আম নামবে রাজশাহীর বাগানগুলো থেকে। এবারে প্রায় ২১,০০০ হেক্টর আমের বাগান রয়েছে এবং যে পরিমাণ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,৬০,০০০ মেট্রিক টন, সেটি আসলে উৎপাদন লক্ষ্যমাত্রা পূর্ণ হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। যদিও ফল গবেষণা বলছিল এবারে তীব্র খরা এবং প্রাকৃতিক নানা বৈরিতার কারণে আমের পরিমাণ কমেছে এবং সেক্ষেত্রে উৎপাদন ঘাটতি হতে পারে। তবে বাগানি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে সেই তুলনায় কিন্তু যেহেতু গাছে আমের পরিমাণ কম ছিল, সে কারণে আমের যে আকার সেটি বেশ ভালো হয়েছে এবং সেটি তাদের পছন্দসই হয়েছে। তো এখন পর্যন্ত আমরা গুটি জাতের আমগুলো নামাতে দেখছি। তারপরেও জ্যোতিকে বলে রাখি যে আগামী ২৫ মে থেকে কিন্তু গোপাল এবং রানী পছন্দ আম নামবে। এছাড়াও অন্যান্য যে সমস্ত আম জনপ্রিয় যে আম এবং সুস্বাদু আম টসটসে রসালো ক্ষীরসাপাত, সেটি ৩০ মে নামবে এবং ২৫ মে থেকে লক্ষণ ভোগ, ১০ জুন থেকে ল্যাংড়া ব্যানানা, এভাবে কিন্তু 10টি ধাপে কিন্তু আমগুলোর রাজশাহীর বাগান থেকে নামতে শুরু করবে এবং এখন থেকে হাটেও কিন্তু আসলে প্রত্যেক দিনই আম পাওয়া যাবে। তো জ্যোতিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর আম নামানোর। রাজশাহীতে শুরু হয়েছে গাছ থেকে আম নামানো, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেশে লেবুর চাহিদা বড় অংশই পূরণ করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুর বাজারের লেবুর হাট। অন্যতম বৃহৎ এই পাইকারি হাটে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার লেবু। এবার দাম ভালো পাওয়ায় খুশি প্রান্তিক চাষিরা। তবে হাটে অব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানা অভিযোগ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকুন্দ। ময়মনসিংহের ফুলতলা গ্রাম, মেঠোপথের দুধারে নুয়ে থাকা গাছের পাতার আবডাল থেকে চারপাশে সুবাস ছড়াচ্ছে লেবু। আপন মনে গলা ছেড়ে গান গেয়ে লেবু সংগ্রহ করছেন কৃষক। আমি তো পিহিরিদি জানি না, পাহাড় সারা সারে না,
জোর করিয়া দিল পিরি। একসময় ক্ষুধা দারিদ্রতাই ছিল যে জনপদের মানুষের নিত্যসঙ্গী, সেখানে লেবু চাষে ভাগ্য ফিরেছে অনেকের, কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। এবার লেবুর দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। তাপমাত্রা বেশি থাকার কারণে একটু ভালো বাজার পাইছি। এখন পর্যন্ত বাজারটা কিছু স্থিতিশীল আছে। এই লেবু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যায়, চট্টগ্রাম, ঢাকা, খুলনা বলেন, বরিশাল বলেন, রাজশাহী বলেন। আর এই বছর মনে করেন যে অনেক বেশি আর কি লাভবান হচ্ছে বললেই চলে। যদিও বর্ষা মৌসুমে লেবুর দাম কমে যাওয়ায় শঙ্কায় আছেন অনেকেই। এছাড়া মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য তো রয়েছেই। এখন যদি 2000 টাকা বস্তা, বর্ষার সময় 1000 টাকা বস্তা, মানে লেবারের দামই দিব না লেবু নেই বেশ মেয়ে দামই দিব। এমনি আপনার সার বিষ যা যাবতীয় আছে খরচপাতি সবকিছু দাম বাড়তি। যদি বৃষ্টি পড়ে তো বাজার মনে করেন খারাপ যায়, তখন মনে করেন যে কামলার বেতনে কমে যায়। এনায়েতপুর গ্রামের হাজেরা খাতুন, স্বামীর একা রোজগারে সংসার চালাতে অনেকটাই হিমশিম খেতে হতো তাকে। তবে লেবু চাষ করে ফিরেছে তার ভাগ্য। এবছর 35 কাঠা জমিতে 1 লাখ টাকা খরচ করে লেবু চাষ করেন তিনি, যেখানে এখন পর্যন্ত তার বিক্রি দাঁড়িয়েছে 4 লাখ টাকা। লেবু দিয়ে আমরা সংসার চলে, আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় সব জিনিস লেবু দিয়ে উঠাই আমরা। এবার দেখা যাক দেশের অন্যতম বৃহৎ লেবুর পাইকারি হাট ময়মনসিংহের এনায়েতপুর বাজার। মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন এই হাটে বিক্রি হয় প্রায় কোটি টাকা। এদিকে চলতি অর্থবছরে লেবুর হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে 50 লাখ। তবে হাট নিয়ে রয়েছে চরম অব্যবস্থাপনার অভিযোগ। এই হাটে আগত যারা কৃষক পাইকার ফড়িয়া রয়েছেন তারা যে বিষয়টি জানাচ্ছেন যে তাদের এই হাটটি মূলত একটি স্কুল মাঠে বসে। কর্তৃপক্ষের নির্দেশে যখন এই হাটে তারা আর লেবু বিক্রি করতে পারে না, তখন ভরসা থাকে এলজেডির রাস্তা। তাই একটি নির্দিষ্ট হাটের ব্যবস্থা এবং যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেগুলো মেরামতের দাবি জানিয়েছেন এখানকার কৃষক এবং ব্যবসায়ী। বাজারটা যদি সরকার মনিটরিং করতে খুব ভালো হতো। কয়েক ঘন্টার ব্যবধানে দাম অনেক পার্থক্য হয়ে যায়। আমরা এই মাঠে লেবু রাখি, মাঠে লেবু রাখলে আপনার অনেক সময় বৃষ্টি আসে বা রোদ আসে। এই এলাকায় যেন একটি কৃষি ব্যাংক স্থাপন করা হয় এবং সেই কৃষি ব্যাংকের মাধ্যমে যেন কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। এদিকে লেবুর উৎপাদন বাড়াতে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আগামী বছর থেকে লেবু রপ্তানি করার কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। যে কিভাবে আমাদের কৃষকদেরকে আরও এই লেবু চাষে উৎসাহী করা যায় এবং কিভাবে তারা ন্যায্য মূল্য পায়, হ্যাঁ সেইটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা সরেজমিনে এখানে ফিল্ডে এসেছি। কিভাবে লেবুটা উৎপাদন করলে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো সেই প্রস্তুত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং আমরা কিন্তু সেই দিকে প্রস্তুত। প্রতি বছর এই উপজেলার এনায়েতপুর, কালাদহ, বাক্তা, নাওগাঁও ইউনিয়ন মিলিয়ে প্রায় 50 কোটি টাকার লেবু বিক্রি করেন চাষিরা। এই আমাদের যে ফুলবাড়ী উপজেলার যে লেবুর যে বাজারের যে আর্থিক মূল্য এটি প্রায় 50 কোটি টাকারও বেশি। যদি আমরা এক্সপোর্ট কোয়ালিটি লেবু উৎপাদন করতে পারি তাহলে এই মূল্যটা প্রায় কয়েকশো কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। দেশের চাহিদার প্রায় 50% লেবু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে সরবরাহ হয়। কলম্বো, সিডলেস, পাতিলেবু, এলাচি সহ বিভিন্ন জাতের লেবুর চাষ হয় এখানে। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। নওগাঁয় সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে ধান, ফলে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর উপজেলার সদর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, ধানের দাম নিয়ে কৃষকরা কি বলছেন এবং সরকারের দেয়া নির্ধারিত দামে বিক্রি না হওয়ার কারণ কি জানাবেন? জ্যোতিকা, জেলায় এখন পুরোদমে ধান কাটামাড়াই চলছে এবং কৃষকরা আসলে তাদের অর্থের প্রয়োজন হয় হাটে বাজারে ধান বিক্রি করার জন্য
নিয়ে আসছেন। আমি এখন অবস্থান করছি জেলার মহদেবপুর উপজেলা সদরের ধানের হাটে। এই হাটটি মূলত ভোর থেকে শুরু হয়ে চলে সকাল 9টা পর্যন্ত। এই হাটে আজ সবচেয়ে বেশি দামের ধান বিক্রি হচ্ছে ভি 90 জাত সরু চিকন 1220 থেকে 1250 টাকা মন। কাটারি বোগ হালকা ভেজা ধান বিক্রি হচ্ছে 1100 টাকা এবং শুকনা ধান বিক্রি হচ্ছে 1200 টাকা মন। সুবলতা এবং খাটো 10 জাতের ধান বিক্রি হচ্ছে 1100 টাকা মন এবং হাইব্রিড ধান বিক্রি হচ্ছে সবচেয়ে কম দাম 900 টাকা মন। যেহেতু সরু চিকন এবং কাটারি বোগ ধান মৌসুমের শুরুতে প্রায় 1400 টাকা মন দরে বিক্রি হতো, সেখানে এখন আসলে সরকার নির্ধারিত যেই ধানের দাম ঘোষণা করা হয়েছে 32 টাকা কেজি হিসেবে 1280 টাকা মন, সেই দামে আসলে বিক্রি হচ্ছে না, অর্থাৎ সেই দাম থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা অনেকটা হতাশ হয়ে পড়েছেন। কৃষকরা বলছেন যে এই বছরের শুরুতে আসলে প্রতি বিঘা জমিতে তাদের ধানের আবাদ করতে যেমন খরচ বেশি হয়েছে প্রায় 1.5 থেকে 2,000 টাকা এবং ফলন কিছুটা কম হয়েছে, এছাড়া পোকামাকড় অনেক উপদ্রব হয়েছে। এতে করে আসলে প্রতি বিঘাতে ফলন হয়েছে 22 থেকে 24 মন হারে। একদিকে যেমন তাদের উৎপাদন খরচ বেড়েছে, আবার ফসল উৎপাদন কিছুটা কম হয়েছে। এতে করে আসলে তারা সঠিক দাম না পায় অনেকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তবে সরকার যে দাম বেঁধে দিয়েছে সেই দামে যদি আসলে ধান তারা বিক্রি করতে পারেন তাহলে কিছুটা লাভ থাকবে বলে কৃষকরা জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কয়েকদিন আগে আসলে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ধান কিছুটা ভিজা রয়েছে, এই ভিজে থাকার কারণে তারা ধান কিনে নিয়ে যে সংরক্ষণ করা বা শুকানোর পর ওজন কিছুটা কম হয়ে যাবে, এই কারণে আসলে তারা সরকার নির্ধারিত ধান দামের চেয়ে কিছুটা কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে যেমনটি জানা গেছে যে জেলায় প্রায় 19,218 টন ধানের বরাদ্দ পাওয়া গেছে এবং সিদ্ধ চালের বরাদ্দ পাওয়া গেছে 47,085 টন এবং আতপ চালের বরাদ্দ পাওয়া গেছে 4,065 টন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় 1,91,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এখান থেকে প্রায় চাল উৎপাদন হবে 8,56,800 টনের মতো। যেহেতু এই হাটটি ভোর থেকে 9টা পর্যন্ত চলে, এখানে সবচেয়ে বেশি যে ধান বিক্রি হচ্ছে চিকন 90 জাত। প্রতি এই হাটে অর্থাৎ বুধবার এবং শনিবার এই হাটে প্রায় 3 থেকে 3,500 মন ধান সরবরাহ হয়ে থাকে। কৃষকরা বলছেন তারা যদি আসলে ধানের দাম কিছুটা পেন তাহলে কিছুটা লাভ করবেন। এই ছিল এই ধানের হাট থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা। নওগাঁ থেকে ধানের দাম জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে শেরপুর খাদ্য গুদামের সংরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ তাদের থেকে ধান চাল সংগ্রহ না করে অসাধু ব্যবসায়ীদের থেকে নিম্নমানের ধান চাল সংগ্রহ করছেন তিনি। এছাড়া অটো মিলের লাইসেন্স দেওয়ার নামে অতিরিক্ত টাকার অভিযোগও তার বিরুদ্ধে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকদের। জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। চলতি মৌসুমে শুরু হয়েছে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। কৃষক থেকে 32 টাকা কেজি দরে ধান এবং 45 টাকা দরে সিদ্ধ চাল কিনছে সরকার। তবে শেরপুরে এই নিয়ম না মানার অভিযোগ উঠেছে খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, শেরপুর সদর খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মিজানুর রহমান প্রকৃত কৃষক ও চাতাল মালিকদের থেকে ধান চাল না কিনে অসাধু ব্যবসায়ীদের থেকে নিম্নমানের ধান চাল সংগ্রহ করছেন। এতে কৃষক ও চাতাল মালিকরা উৎপাদিত ধান এবং চালের সরকার নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ উঠেছে সরকারি গুদাম থেকে সরবরাহ করা চালের বস্তায় পরিমাপে কম দেওয়ারও। এছাড়া অটো মিলের লাইসেন্স দেওয়ার নামে অতিরিক্ত টাকা নিয়ে লাইসেন্স দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধে ওই কর্মকর্তার অপসারণ চেয়ে বিক্ষোভ করেন কৃষক ও চাতাল মালিকরা। আমগোর গাছ তো ধান নেয় না, ধান নিয়ে খালি যে পাইকারের গাছ খালি সিন্ডিকেটগুলোর নেয়। এই ওজন দিতে হবে, এই টাকা দিতে হবে, এই অবস্থা করে আমাদের শেরপুরে কৃষক কখনোই কোনোভাবে কোনো অবস্থাতে ধান দিতে পারে না। আমরা আসলে আমাদের বিভিন্ন অজুহাত দেখা যে আপনার ধান ভালো না, ধানের সিটা দাম পাই না, দালাল বাটপাড়ারাই ওরাই কিনে ওরাই বেছে। মোটামুটি কিছু টাকা পয়সা খরচ করেন তাহলে আপনার লাইসেন্সটা আমি ওই অটো লাইসেন্সটা আপনি করে দিতে পারবো। গত আমন মৌসুমেও সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ধান চাল কেনা নিয়ে হয়রানির অভিযোগ ওঠে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি ওই কর্মকর্তা। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সাক্ষাৎকার দিতে পারবো না, কারণ আমি চাকরি করি। এই ধরনের অভিযোগ আজ পর্যন্ত আমরা পাইনি, আজকে প্রথম শুনলাম।
আমার 2 বছর কর্মকাল আমি পাইনি, আজকে প্রথম শুনলাম এই কথা। এবং যারা মাল নিচ্ছে বা মাল নিয়ে বিতরণ করছে সে অভিযোগ আমরা কখনো পাইনি যে মাল খারাপ হয়েছে, আজকে প্রথম আপনার কাছে শুনলাম। অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। কোনো যদি অনিয়মের বিরুদ্ধে জন্য কারো বদলি করে তাদের বিরুদ্ধে আসলে আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়ে থাকি। তদন্ত করার পরে যেটা যদি প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চলতি বোরো মৌসুমে শেরপুরে ৯১,৯৪০ হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, অর্জিত হয়েছে ৯১,৯৪২ হেক্টরে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় জায়গার অভাবে ডাম্পিং স্টেশনে বর্জ্য অপসারণ করা যাচ্ছে না, নেই প্লাস্টিক ও মেডিকেল বর্জ্য রিসাইক্লিংয়ের ব্যবস্থাও। এই অবস্থায় ভোগান্তিতে পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নদী খালে বর্জ্য ফেলায় হুমকিতে প্রাণীকুলো। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে প্রতিদিন প্রায় ১৫০ টন বর্জ্য উৎপাদন হয়, যা প্রতিনিয়ত বাড়ছে। এর মধ্যে কেবল ১০০ থেকে ১২০ টন বর্জ্য অপসারণের সক্ষমতা রয়েছে পৌর কর্তৃপক্ষের। বাকি বর্জ্য স্তূপ করে রাখা হয় সড়কের পাশে, বাসাবাড়ির সামনে। মূলত ডাম্পিং স্টেশনে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিদিন উৎপাদিত বর্জ্য ডাম্পিং সম্ভব হচ্ছে না। শহরের ছয়বাড়িয়ায় ১.৩ একর জায়গায় অবস্থিত পৌরসভার ডাম্পিং স্টেশনটিতে নেই রিসাইকেল ব্যবস্থাও। অন্য সব বর্জ্যের মতোই প্লাস্টিক ও মেডিকেল বর্জ্য ডাম্পিং হয় এখানে, যা পরিবেশের জন্য ক্ষতির কারণ। এছাড়া ভেতরে জায়গা সংকুলন না হওয়ায় ডাম্পিং স্টেশনের সামনের সড়কের পাশে স্তূপ করেও রাখা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে বাড়ছে দুর্ভোগ। বন্ধর জন্য মাছি মশার জন্য থাকতে পারি না, খুব সমস্যা। তারপরে আত্মীয় স্বজন আসতে পারে না, একটা বিয়ে সাজি জমু এও পারি না। এই রাস্তার মধ্যে ময়লা বালাতে লাগতে বাড়ির কানে এই গন্ধ সুন্দর লেগে আপনার বাচ্চা কাচ্চা লয়ে দিতে খুব সমস্যা। আমরা চাই তো মুক্তি চাই, ময়লা অবস্থা আমি থাকতে পারি না। বিপুল এই বর্জ্য অপসারণে হিমশিম খাওয়া পৌর কর্তৃপক্ষ শহরে জায়গা না পেয়ে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশেও ফেলছে। এছাড়া একটি অংশ ফেলা হয় তিতাস নদী ও টাউন খালে। এতে নদীতে দূষণ বেড়ে প্রায়ই মাছের মড়ক দেখা দেয়। তাই নদী ও খাল বাঁচাতে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবি বিশিষ্টজনদের। তিতাস নদী পানি কিন্তু মানুষ পান করতো, এখন এটা পানকে এখানে গোসল করার পরিবেশটা পর্যন্ত নেই। এটা পুরা এটা হলো পৌর এলাকার যে বর্জ্যগুলো সব নদীতে সরাসরি চলে যাচ্ছে। তিতাস নদীকে যদি রক্ষা না করেন তাহলে ব্রাহ্মণবাড়িয়ার জীববৈচিত্র্য, ব্রাহ্মণবাড়িয়ার যে পরিবেশ আপনারা রক্ষা করতে পারবেন না। এদিকে বর্জ্য থেকে জৈব সার ও পলিথিন থেকে ডিজেল উৎপাদনে ২০২৩ সালের মার্চে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টের উদ্বোধন করা হলেও সেটি কাজে আসছে না। উদ্বোধনের ১ বছর পেরোলেও সার উৎপাদন করা যায়নি প্লান্ট থেকে। এছাড়া চাহিদা কম থাকায় ডিজেল উৎপাদনও অনিয়মিত। পাশাপাশি অন্ধকারেই রয়ে গেছে বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি। পৌর কর্তৃপক্ষ বলছে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। এছাড়া উৎপাদন খরচ বাড়ায় জৈব সার ও ডিজেল উৎপাদনে কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসছে না। আর জায়গা না পাওয়ায় চালু করা যাচ্ছে না বিদ্যুৎ প্লান্ট। নতুন করে ডাম্পিং গ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের পৌর পরিষদে আমরা আলোচনা করেছি। ২-৩টা জায়গা আমাদের প্রস্তাবিত আছে। তো এখন যেখানেই দিতে চাই, আমাদের যে গার্বেজগুলো তো এই এলাকার এই শহরের মানুষেরই তৈরি, কিন্তু কেউ তার বাড়ির পাশে ডাম্পিং গ্রাউন্ড দিতে রাজি না। ডিজেল এবং ফার্টিলাইজার উৎপাদনের যে প্রকল্প নেওয়া হয়েছিল, ওটা প্রোডাকশন কস্ট বেশি বিদায় আমরা কাউকে পাচ্ছি না কোনো কোম্পানিকে দেওয়ার জন্য, এবং তারা এটাকে শর্টিং করতে চায় না। ১৫০ বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ভোগান্তি কমবে প্রত্যাশা বাসিন্দাদের। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। শ্রমবাজার, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, আমদানি রপ্তানি ও বিনিয়োগের সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের। সম্প্রতি দুই দেশটির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপিত হয়। যৌথ উদ্যোগে বছরব্যাপী আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে সূচনা হয় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এই সম্পর্কের মধ্য দিয়ে চালু হয় দেশটির শ্রমবাজার।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 2004 থেকে 2024 সালের মার্চ পর্যন্ত দেশটিতে নারী কর্মী গেছেন 1,30,000-এর বেশি। বর্তমানে সাধারণ শ্রমিকদের পাশাপাশি ব্যবসায়ী, উদ্যোক্তা সহ নানা পেশায় নিয়োজিত আছেন বাংলাদেশি নারীরা। নারী কর্মীরা এখান থেকে উদ্যোক্তা আছেন, বিভিন্ন বিজনেস করছেন, ওনারা বিভিন্ন কিছু সংগঠন করছেন। নারী কর্মীদের অগ্রগতি ও ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলে ধরতে চায় আবুধাবির বাংলাদেশ দূতাবাস। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারীর ক্ষমতায়ন শীর্ষক এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে দুই দেশ। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে যে ধরনের অগ্রণী ভূমিকা পালন করছে, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের অভ্যন্তরীণ প্ল্যাটফর্মে, সেগুলোকে এদেশের নারীদের কাছে, এদেশের গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি ব্যতিক্রমধর্মী এই প্রোগ্রামটি করতে যাচ্ছি। বাংলাদেশে অনেক নারীরা তারা এখানে শুধু ব্যবসা বা ভালো কর্মক্ষেত্রে নয়, যারা আছেন চ্যালেঞ্জিং পেশায়ও কাজ করছে। বিগত 50 বছরে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের বড় অংশ দখল করে আছে প্রবাসী বাংলাদেশিরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। 2023 সালে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 7.5 কোটির ওপর, যা গত 5 বছরে বেড়েছে 50%। এর পেছনে দায়ী প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত ও যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, নতুন করে জীবন সাজাতে বাস্তুচ্যুতদের কয়েক বছর সময় লেগে যায়। আরও জানাচ্ছেন তানভীর জনি। যুদ্ধ, সংঘাত সহ নানা কারণে যারা নিজ দেশের সীমানায় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, তারা অভ্যন্তরীণ উদ্বাস্তু। নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে যেতে বাধ্য হলে তাদের ধরা হয় শরণার্থী হিসেবে। বিশ্বজুড়ে প্রতি বছরই বাড়ছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। গত 5 বছরে এই সংখ্যা বেড়েছে অন্তত 50%। বিশ্বে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংগঠন ইন্টারনাল ডিসপ্লেসড মনিটরিং সেন্টার বা IDMC। সংগঠনটি বলছে 2019 সালের অভ্যন্তরীণ উদ্বাস্তুর সংখ্যা 5 কোটি থেকে বেড়ে 7.5 কোটিতে দাঁড়িয়েছে। 151টি দেশ ও অঞ্চলের উপর এই জরিপ চালানো হয়, যেখানে নিউজিল্যান্ড ও কানাডার মতো উচ্চ আয়ের দেশগুলোও আছে। সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী 7.5 কোটির মধ্যে দুর্যোগের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 77 লাখ মানুষ। সংঘাত ও সহিংসতায় বাস্তুচ্যুতের সংখ্যা 6.83 লাখ। সুদানের গৃহযুদ্ধ এবং গাজায় চলমান যুদ্ধ উদ্বাস্তুর সংখ্যা রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। 2023 সালে যুদ্ধে 2 কোটি এবং দুর্যোগে 2.5 কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। IDMCর পরিচালক বলেন, গত 2 বছরে বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে সংঘাত ও সহিংসতায় রেকর্ড সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়েছে। This report is a call for action, a call for an improved understanding of the relationship between these two phenomena, but also a call for more investments in preventative measures. অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের ধরন ও প্রভাব অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। 2023 সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল সাব-সাহারান আফ্রিকা। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।